আসিফ মাহমুদ না সরি সার্জিস আলম সজীব ভুঁইয়া, সার্জিস আলম সজীব ভুঁইয়া আমাদের উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা ডানাত। তো তাকে নিয়ে যে প্রবলেমটা এখন তৈরি হয়েছে, আমাদের কি জানি ভাইয়ার নামটাও ভুলে যাই, ওই ভাইয়ের নাম কি, জানে আলম অপু ভাইয়া। তো জানে আলম অপু ভাইয়ের একটা ভিডিও তো বর্তমানে ভাইরাল, তো সেখানে সে অ্যালিগেশন এনেছেন যে সার্জিস ভাইয়াই আমারে পাঠাইছে ওই বাড়ি থেকে, গুলশানের ওই বাড়ি থেকে চান্দা টান্দা আনার জন্য। এখন আমি তো বাটে পেরে গেছি, তো এখন আমি একলা মরুম কি লেখা, আমি তো কালেকশন করতে গেছি, পয়সা তো ভাই তো তারা, তো আমি যদি মরি তাদেরকে নিয়ে মরুম, সবার বিচার হইতে পারি। এ কাহাকার ন্যায় বিচার হয়, এটা আমার কথা না, এটা হলো ওই অপু ভাইয়ের কথা। এ কাহাকার ন্যায় বিচার হয়, কারণ আমি তো গেছি কালেকশন করতে, ভাই কালেকশন আনার পর ভাগবাটারা তো সবাই পেতো, তাদেরও ধরে নিয়ে আসো। তো এখন এটা নিয়ে ঢাকা শহর যখন সুর গরম, অলরেডি 10টা-15টা করে ভিডিও বানায় ফেলাইছে এক একজন কন্টেন্ট ক্রিয়েটর, 10টা-12টা করে ভিডিও বানায় ফেলাইছে এই পুরা কাহিনীকে নিয়ে। এবং বাংলাদেশে যত ইলেকট্রনিক্স মিডিয়া রয়েছে, নিউজের পর নিউজ। তো আমাদের সার্জিস আলম ভাইয়া তো চুপ থাকার কথা না, তো তাকে তো ঘর থেকে বেরিতে হয়, তো সম্ভবত সে সচিবালয় ছিলেন, তার কাজকর্ম করে ওখান থেকে যখন বের হচ্ছিলেন, তখন বহু সাংবাদিক তাকে ঘিরে ধরেন যে সার্জিস ভাইয়া কি খবর, অপু ভাইয়া তো এগুলি বলতেছে আপনার বিরুদ্ধে, তো কেমনি কি আপনি কিছু কন, আমরাও শুনি। এটা একটা অবাক কাণ্ড হলো যে এই ধরনের কোনো গুরুতর অপরাধ, এটিও কিন্তু একটা ফেলনি, গুরুতর অপরাধ। এই ধরনের গুরুতর অপরাধে যখন কেউ রাজশাহী হয়, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করে, প্রাথমিক একটা তদন্ত শেষে তাকে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে নেওয়ার কথা। পুলিশ হেফাজতে এই কারণে নিতে হবে যে যেহেতু ঘটনাটা ঘটেছে এবং একজন এলিগেশন এনেছে, প্রায় সাক্ষীও দিচ্ছে উনি, তো এইভাবে যার বিরুদ্ধে কথা বলেছে সে প্রাথমিকভাবে একজন আসামি সাব্যস্ত হয়, তো তাকে ধরে এনে বাকিটা জিজ্ঞাসাবাদ করা, সত্য মিথ্য বের করা, এটা হলো ল এনফোর্সমেন্টের কাজ। একটা উন্নত দেশের আইন শৃঙ্খলা এইভাবেই চলে। এখন মজার ব্যাপার হলো এই যে আমাদের যে অপু ভাইয়া, জানে আলম অপু ভাইয়া যে অভিযোগ এনেছে সার্জিস আলমের বিরুদ্ধে, তো তাকে তো অ্যারেস্ট করা উচিত ছিল, অ্যারেস্ট করে তাকে অন্তত প্রাথমিক একটা জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, এবং একটা প্রাথমিক তদন্ত হওয়ার কথা ছিল যে ওয়েস্টার্ন হোটেলের সামনে সেখানে সেই বাইকের ভিতরে ছিল কিনা। পুলিশের সেই টেকনোলজি আছে, সে সহজে এগুলো বের করতে পারতো, বাইকের নাম্বার দিয়ে, হেলমেটের পিছনে যেই লুকে থাক না কেন, বুঝছেন, এটাকে বের করা আহামরি কোনো কাজ না। ইভেন সার্জিস আলমের সাথে যে ফোন থাকে, সেই ফোনের লোকেশন দিয়ে কিন্তু খুব সহজে বের করা যায়। ওই ইন্ডিয়াতে একটা টিভি সিরিয়াল নাম, ওই একটা নাটক টাইপের দেখায় আর কি, নাম হলো ক্রাইম পেট্রোল। আমার অনেক পছন্দের, আমি প্রতিদিন 2টা একটা করে দেখি, এবং ওখান থেকে অনেক কিছু আমি শিখি, অনেক ক্রাইম শিখি আমি ওখান থেকে। ক্রাইম পেট্রোল থেকে ওখানে অনেক ক্রাইম শিখি, এবং পুলিশ কীভাবে ক্রিমিনালদেরকে ধরে সেগুলো অনেক কিছু সেখানে শেখা যায়। তো সেই ভিডিও দেখে, সেই নাটক দেখে আমি আপনাদেরকে বলতেছি, তো পুলিশ কিন্তু যে সেলফোন থাকে, সেলফোনের লোকেশন তো এক্স্যাক্টলি উনি ওই টাইমে অতটা বাজে, বুঝছেন, এক্স্যাক্টলি ওই কোথায় ছিলেন তার 10 ফিট সীমানের ভিতরে পুলিশ বের করে ফেলতে পারে। আর এটা আহামরি কোনো হাইটেক বর্তমানে খুব সহজে বের করা যায়। তো এখন এই অপু ভাইয়া যখন সার্জিস ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তো সার্জিস ভাইয়ের কিন্তু অ্যারেস্ট করে অন্তত প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল, তার সেলফোনটা চেক করা উচিত ছিল, তার লোকেশন চেক করা উচিত ছিল। প্রাথমিকভাবে সে যদি দোষী হইতো তাহলে তাকে পুলিশ যা করা তাই করতো, আর যদি দোষী না হইতো, যদি মিথ্যা কথা বলে থাকে অপু, তাহলে আরে 5টার ভিতরে 2টা বেশি বাড়ি দেওয়া যেত। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম আসলে কিছুই না, জীবনের ঝুঁকি নিয়ে অপু ভাইয়া যা বলার বললো, আমরা যা বলার শুনলাম, উত্তেজিত হইলাম, ক্রিয়া প্রতিক্রিয়া জানালাম, ঘটনা ঘটলো, সবাই নিউজ এলো, সবার টিপিআর বাড়লো, পয়সা সবাই ইউটিউব ফেসবুক থেকে কামাইলাম, কিন্তু মাঝখান থেকে অপু ভাই রয়ে গেল, ওই বলির পাঠা হয়ে গেল, আর সার্জিস ভাই রয়ে গেল, উনি এখনো উপদেষ্টা আছে, সুন্দর করে অফিস আদালত করছে, এই সেই। তো যাই হোক, সে যখন সচিবালয় থেকে বের হয়েছে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল যে কি রে ভাই, ঘটনা কি, আপনি তো কিছু কন, আপনার বাপের নামের এত অভিযোগ, সেগুলোর কোনো তদন্ত হয় না, আপনার নামে এত অভিযোগ, এগুলোর কোনো তদন্ত হয় না, কোন জামানায় আমরা আছি, বুঝছেন, কোন জামানায় আমরা আছি। তখন আমাদের আসিফ মাহমুদ সজীব ভাইয়া তখন মুখ খুলছে, বুঝছেন। আর সরি, আমি ভিডিওতে বলছিলাম সার্জিস আলম না, উনি বলে আসিফ মাহমুদ। তো আসিফ মাহমুদ ভাইয়া তো এখন মুখ খুলছেন, তো মুখ খুলে বলতেছেন যে উনি বলে সেই ভোর রাতে যদি ওয়েস্টার্ন হোটেলে গিয়েও থাকেন, উনি মনে করতে পারতেছেন না, তবে ওয়েস্টার্ন হোটেলে উনি বলে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে গেছেন, ভোর রাতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে গেছেন। এবং ভোর রাতে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে, তাহলে এত রাত পর্যন্ত উনি কি করল? উনি রাত বলে দেশের এবং জনগণের কথা চিন্তা করে উনি বলে সমানে কাম করে যেতেছেন। আপনাদের কথা চিন্তা করে আমাদের আসিফ মাহমুদ ভাই আপনাদের কথা চিন্তা করে
সমানে কাম করে জিতেছে দেশের জন্য, বুঝছেন তো। যার ফলে সচিবালয় থেকে বের হইতে হইতে রাত 2টা-4টা তার বেজে যায় এবং ভোরবেলা সে গেছে হাঁসের মাংস খেতে লেগে। শোনেন সে কি বলে। সে বলছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন মাঝে মধ্যে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে গেলেন। চিন্তা করেন কিভাবে মনোযোগ দিয়ে আপনাদের জন্য কাজ করতেছে। আপনি এরকম এত বড় একজন আলেম মানুষের বিরুদ্ধে, বুঝছেন, এত বড় একটা দেশপ্রেমিকের বিরুদ্ধে আপনার এত বড় একটা অভিযোগ আনছেন, ওর বাপের বিরুদ্ধে অভিযোগ আনছেন, ওর বিরুদ্ধে অভিযোগ আনছেন, একজন লাশ সাক্ষীও দাঁড় করেছে যে কইতেছে ভাই আমার চান্দান তো ওই বাড়াইছে, এবং সেই হেলমেট পরে মোটরসাইকেলে ওয়েস্টার্ন হোটেলের সামনে আসছিলাম, আমার সাথে তার কথা হয়েছে, এক্ষেত্রে তো ভাই লাশ সাক্ষী। আচ্ছা, তো সে যাইতেছে, সে গভীর রাত আপনাদের জন্য কত কষ্ট করতেছে, এরকম একজন ভালো মানুষ। আরে সে সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না, তিনি বেশিরভাগ সময় 300 ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। কেন হয়, আপনি তো বিয়ে করছেন জানি, এবং বৌদের তো ফরজ আমাদের সেবা যত্ন করা। তা আপনার রাত 3টা বাজে যান, 4টা বাজে যান, আপনার বউ ঠ্যাং মেলে কেলেগে ঘুমেবো মিয়া, কেলেগে ঘুমেবো আপনার বউ ঠ্যাং মেলা, ল্যাব গায়েদা ঠ্যাং মেলে কেলেগে ঘুমেবো। আপনার জন্য তো ভাত বেড়ে মিয়া ওয়েট করা উচিত। আমি এত বছর বিয়ে করছি, 25 বছর, আজও তো মিয়া আমার বউ আমার ছাড়া রাত্রে ভাত খায় না, আজও আমার বউ আমার ছাড়া রাতে ভাত খায় না, রাত 2টা হোক 4টা হোক, নিজে ঘুমাইবেও না যতক্ষণ না বাসায় যাবো। আর আপনি নয় বিয়ে করছেন, আপনার বউ মানে ঘুমায় যায় না, কি করছে আপনি করতেছেন, আপনার বলে কেউ ভাত বেড়াও খায় না, আপনি গেছেন নীলা মার্কেটে হাঁসের মাংস খাইতে লেগে। আচ্ছা যান, কোনো সমস্যা নাই। আর বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায়, তখন তিনি গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। আচ্ছা, উনি স্বীকার করছেন গুলশান ওয়েস্টিন হোটেলে সেদিন সে গিয়েছিলেন। আচ্ছা, এখন ওয়েস্টিন হোটেলে তো হাঁসের মাংস পাওয়া যায় না, শুনছি ওখানে মাংস টাংসের সাথে বলে লাল পানিও পাওয়া যায় না, লাল পানিও পাওয়া যায় না। এগুলো তো আমরা জানি না, ইনভেস্টিগেশন করলে বেরো হবে। তো লাল পানি খাও, ঘাসের মাংস খাও, যাও খাও, এগুলো আমার খাইতে আমার কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে যে তোমরা নিজের টাকা পয়সা নিজে যেটা রোজগার করো, বেতন পাও, তোমার পয়সা দিয়ে তুমি হাঁসের মাংস খাও না, ঘোড়ার মাংস খাইতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু পাবলিকের পয়সা দিয়ে খাইলে, চাঁদাবাজির পয়সা দিয়ে খাইলে, ঘুষ দুর্নীতি লুটপাটের পয়সা দিয়ে খেলে আমাদের প্রবলেম আছে, কারণ এগুলো হলো সব হারাম পয়সা, এগুলো সব হলো হারাম পয়সা। তো তারপরে আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এই ঘটনায় নাম আসে, এই প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ভিডিওতে জানে আলম বলেছেন, যেদিন সাবেক সংসদ সদস্যের বাসা থেকে তারা চাঁদার টাকা নিয়েছিলেন, সেদিন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে গুলশানের একটি জায়গায় তার সাক্ষাৎ হয়েছিল। এই বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেছেন, এই দিন ওই এলাকায় গিয়েছিলেন কিনা তার সুস্পষ্ট মনে নাই। আর আপনার মনে থাকারও কথাটা কোনো সমস্যা নাই, এই জন্য আমাদের পুলিশ বাইরে আছে। এই জন্য বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন এখন যদি একটুখানি সততার সাথে বাংলাদেশের দুর্নীতি দমন যে অফিসাররা রয়েছেন তারা যদি কাজ করেন, বাংলাদেশের ল এনফোর্সমেন্টের লোকেরা যারা রয়েছেন তারা যদি একটু ঠিকঠাক মতো কাজ করেন, এগুলো বের করে কোনো ব্যাপার না। আপনি ওই 7 রাস্তা না কোন জায়গায় জানেন, ওই যে 300 ফুট নীলা মার্কেটে গেছিলেন হাঁসের মাংস খাইতে, না ওয়েস্টার্ন হোটেলে মদ খাইতে গেছিলেন, এগুলো বের করা বাই 1-2 এর ব্যাপার। আপনার জিপিএস আপনার ফোনের লোকেশনে আপনাকে বলে দেবে, বুঝছেন, আপনার ফোনের লোকেশনে আপনাকে বলে দেবে যে আপনি এই কি করছেন না করছেন, এই হইল কাহিনী। তো যাই হোক ভাই, কতটা বিশ্বাসযোগ্য তা তো আমি জানি না, তবে আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এবং উনি এড়িয়েও যাচ্ছেন না, কারণ ওয়েস্টার্ন হোটেলের আশেপাশের জন্য ঘোরাঘুরি করছেন, ওনার ফোনের জিপিএস দেখে এটা বের করা খুবই সম্ভব, যার ফলে এটা উনি অস্বীকার করতেছেন না। এখন বাকিটা পুলিশের কাজ, তারপরে দুর্নীতি দমন কমিশনের কাজ, তারা যদি এরকম লুটপাট চাঁদাবাজি ঘটে ইনভলভ হয়ে থাকে, তো আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক এবং বিচারক ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।